আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের হিসাব বিজ্ঞান লেকচার 4 টপিক জাবেদা পর্ব 2। আমরা অলরেডি জাবেদা নিয়ে একটি ক্লাস করেছি, সেই ধারাবাহিকতায় আজকে হবে জাবেদা পর্ব 2। আমরা আজকে দেখব উত্তোলন সংক্রান্ত সকল জাবেদা, ব্যয় সংক্রান্ত সকল জাবেদা এবং উত্তোলনের সুদ, মূলধনের সুদ, ঋণের সুদ, এগুলো আমরা জাবেদা আজকে দেখব। আমরা কিন্তু প্রথম পর্বে দেখেছি ক্রয় সংক্রান্ত সকল জাবেদা, বিক্রয় সংক্রান্ত সকল জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত সংক্রান্ত সকল জাবেদা এবং মূলধন সংক্রান্ত সকল জাবেদা। তো আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব কি উত্তোলন সংক্রান্ত প্রারম্ভিক জাবেদা এবং ব্যয় সংক্রান্ত জাবেদা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা কে কোন জায়গা থেকে জয়েন হয়েছে একটু দ্রুত জানাই দাও, ঝটপট জানাই দাও। আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি ইনশাআল্লাহ খুব দ্রুত শুরু করে দেব। আমরা আজকে আলোচনা করব জাবেদা পর্ব 2 ইনশাআল্লাহ। উইথাউট মুখস্থতে কিভাবে তোমরা জাবেদাগুলো মনে রাখতে পারো সেটা আমরা দেখব। তুমি যদি কোনো প্রকার সম্পদ, দায়, আয়, ব্যয় এগুলো নাও চিনো, তারপরেও জাবেদা করা পসিবল, তারপরেও জাবেদা করা সম্ভব। কিভাবে সম্ভব তোমরা একটু ক্লাসটা যদি কন্টিনিউ করো, প্রথম বেশ কয়েক মিনিটেই তোমরা বুঝে যাবে যে আসলেই আমাদের এগুলো ছাড়া জাবেদা করা পসিবল। সো আমরা সেই দিক নির্দেশনা আজকে আমি তোমাদেরকে দেব ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করতেই থাকো। আমরা আলোচনা করব কি জাবেদা। ওকে ওকে, আমি একটু দেখি যে তোমরা কে কোন জায়গা থেকে জয়েন হয়েছো। আমরা একটু দেখতেছি শিক্ষার্থীরা, আমি দেখতেছি অনেকেই জয়েন হয়েছো ইনশাল্লাহ। আজকে আমরা অনেক ভালো মতন ক্লাসটি করব, ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, আমরা তাহলে আজকের ক্লাসটি শুরু করে দেই। কে কোন জায়গা থেকে জয়েন হয়েছে একটু দ্রুত জানায় দাও এবং তোমরা ক্লাসটি একটু শেয়ার করে দাও যাতে অনেক শিক্ষার্থী আমাদের সঙ্গে জয়েন হয়ে আজকের এই চমৎকার ক্লাসটি খুব সহজেই তারাও অনেক সহজেই বুঝে যেতে পারে। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, তাহলে আমরা ক্লাসটি খুব তাড়াতাড়ি শুরু করে দেব। একটু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে হবে, ঠিক আছে? ওকে, সংক্রান্ত সকল জাবেদা। সো প্রথমেই যদি আমরা আলোচনা করতে যাই কি উত্তোলন সংক্রান্ত সকল জাবেদা, কি আলোচনা করব? উত্তোলন সংক্রান্ত সকল জাবেদা। একটু মনোযোগ দাও তাহলেই বুঝতে পাবা। উত্তোলন সংক্রান্ত জাবেদা। উত্তোলন সংক্রান্ত যত প্রকার জাবেদা আছে তোমরা যদি একটু মনোযোগ দাও ইনশাআল্লাহ বুঝে যাবা। আমি একটু জাবেদাগুলো লিখলেই তোমরা বুঝে যাবা যে আসলে জাবেদা আসলেই কতটা সহজ। তোমরা যে মনে করো যে জাবেদা খুবই কঠিন, তোমাদের দ্বারাই জাবেদা হবে না, যারা সম্পদ, দায়, আয়, ব্যয় মুখস্থ করে জাবেদা শিখেছো তারা একটু দেখো যে জাবেদাগুলো কতটা না সহজ। আমি 1 নম্বরে দিলাম যে উত্তোলন 5,000 টাকা। 2 নম্বরে দিলাম নগদে উত্তোলন 5,000 টাকা। 3 নম্বরে দিলাম পণ্য উত্তোলন 5,000 টাকা। 4 নম্বরে আমি দিলাম যে আয়কর প্রদান 5,000 টাকা। 5 নম্বরে দিলাম যে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বেশ কয়েকটা জাবেদা লিখেছি। উত্তোলন 5,000 টাকা, নগদ উত্তোলন 5,000 টাকা, পণ্য উত্তোলন 5,000 টাকা, আয়কর প্রদান 5,000 টাকা এবং
জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। এছাড়াও আমরা আরো কয়েকটি জাবেদা লিখে নেই, কি কি বলতো? আমরা আর একটা জাবেদা দিলাম 6 নম্বরে আমরা আর একটা জাবেদা দিলাম কি বলতো, যে কারবার থেকে মালিক 5,000 টাকা নিয়ে তার ছেলের স্কুলের বেতন প্রদান করে। আমরা 6 নম্বরে আর একটা জাবেদা দিলাম যে ব্যবসা থেকে 8,000 টাকা নিয়ে স্ত্রীর জন্য গহনা ক্রয় করেন। তাহলে আমরা বেশ কয়েকটি জাবেদা লিখেছি। আমরা এই জাবেদা কয়টা যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পারি, ইনশাল্লাহ আমি এতটুকু বলবো, উত্তোলন সংক্রান্ত যত প্রকার তোমার জীবনে জাবেদা আসবে সকল জাবেদা তুমি পাবা। আমি আশা রাখতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। এই উত্তোলন সংক্রান্ত এই জাবেদাগুলো করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে জানতে হবে যে উত্তোলনটা কিভাবে হয়। এটা যদি আমরা জেনে ফেলতে পারি তাহলে আমরা ইজিলি কিন্তু জাবেদাগুলো করতে পাবো। দেখি যে উত্তোলনটা কিভাবে হয়। এটা আমরা ধরে নিলাম আমাদের বিজনেস, আর এটা হলো আমাদের মালিক। তাহলে এটা মালিক আর এটা কি বিজনেস। তাহলে একজন মালিক যদি ব্যবসায় টাকা দেয় তাহলে সেটা হয় কি মূলধন। কিন্তু এই মালিক যদি ব্যবসা থেকে আবার টাকাটা নেয় তাহলে সেটা হয় উত্তোলন। তাহলে সেটা কি হয় ভাই? উত্তোলন। আমি আবারও বলি, একজন মালিক যদি ব্যবসায় টাকা দেয়, ব্যবসায় টাকা দিলে সেটা হয় মূলধন, আর মালিক টাকা নিলে সেটা হয় উত্তোলন। এখন মালিক টাকা নিয়ে যাই করে করুক সেটা কি হবে? উত্তোলন। তাহলে এতটুকু যদি মনে রাখো তাহলে ইনশাল্লাহ আমাদের আজকে জাবেদার ক্লাস শেষ। উত্তোলন সংক্রান্ত আমাদের যে জাবেদা আছে সেই ক্লাসগুলো অলরেডি ইনশাল্লাহ শেষ হয়ে গিয়েছে। দেখো একটু মনোযোগ দাও। আমরা লিখেছি উত্তোলন, তার মানে উত্তোলন সংক্রান্ত আমরা জাবেদা দেখবো। তাহলে উত্তোলন সংক্রান্ত যদি জাবেদা দেখি তার আগে একটা বিষয় লিখে রাখো, এই যে উত্তোলন যে আছে, এই উত্তোলন সারা জীবন ডেবিট। কি বলেছি? উত্তোলন হবে ডেবিট। যদি কোথাও উত্তোলন কথাটা লিখা দেখো তাহলে উত্তোলনটা কি হবে? অবশ্যই উত্তোলনটা আমাদের ডেবিট হবে। তাহলে উত্তোলন কথা কোথাও লিখা দেখলে উত্তোলনটা কি হবে ভাইয়া? উত্তোলনটা ডেবিট হবে। তাহলে আমরা যদি প্রথম জাবেদাটা দেখি কি লিখা আছে? যে উত্তোলন 5,000 টাকা। কি লিখা আছে? উত্তোলন 5,000 টাকা। কি লিখা আছে? উত্তোলন 5,000 টাকা। এই দেখো এখানে উত্তোলন কথা লিখা আছে। 2 নম্বর জাবেদাটা যদি দেখি যে নগদী উত্তোলন 5,000 টাকা, দেখো এখানে উত্তোলন কথা লিখা আছে। 3 নম্বর যদি আমরা জাবেদাটা দেখি এখানে উত্তোলন কথা আছে। তার মানে প্রথম 3টা জাবেদাতেই আমার কি লিখা আছে বলতো? উত্তোলন কথাটা লিখা আছে। যেহেতু উত্তোলন কথা লিখা আছে তাহলে আমরা জানি উত্তোলন সারা জীবন কি হয়? ডেবিট। আর আমরা জানি প্রত্যেকটা জাবেদারই সর্বনিম্ন 2টা আইটেম বাহির করতে হয়। কি কি? একটা ডেবিট অংশ, একটা ক্রেডিট অংশ। তার মানে এখানেও একটা আমাদের ডেবিট বাহির হবে, আর একটা কি বাহির হবে বলতো? আর একটা আমাদের ক্রেডিট বাহির হবে। তাহলে এই জাবেদাটারও ক্ষেত্রে কি হবে? একটা ডেবিট অংশ বাহির হবে, একটা বাহির হবে ক্রেডিট অংশ, তাই না? একটা ডেবিট অংশ, একটা বাহির হবে ক্রেডিট অংশ। এই জাবেদাটারও ক্ষেত্রে কি হবে? একটা হবে ডেবিট অংশ আর একটা হবে ক্রেডিট অংশ, একটা ডেবিট অংশ আর একটা হবে ক্রেডিট অংশ। এই দুটো জাবেদারও ক্ষেত্রে তাহলে কি হবে? সেম হবে। একটা ডেবিট অংশ বাহির করতে হবে, একটা বাহির করতে হবে ক্রেডিট অংশ, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এই 5 নম্বর যে আমাদের জাবেদাটা আছে এখানেও সেম, একটা বাহির করতে হবে আমাদের ডেবিট আর একটা বাহির করতে হবে আমাদের কি ক্রেডিট। তাহলে এবার দেখো এই ডেবিট ক্রেডিট গুলো কিভাবে বাহির করব। ডেবিট ক্রেডিট গুলো বাহির করতে গেলে আমাদেরকে জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে যে ওই যে উত্তোলন করেছে, কি করেছে? উত্তোলন করেছে। যদি উত্তোলন কথাটা কোথাও লেখা দেখো আমি কি করতে বলেছি? উত্তোলন হিসাব ডেবিট করতে বলেছি।
তাহলে আমরা উত্তোলন হিসাব ডেবিট করি, উত্তোলন হিসাব ডেবিট। তাহলে প্রথম জাবেদাটা আমরা কি করলাম, উত্তোলন হিসাব ডেবিট করলাম। এখন আমাদের কি করতে হবে, একটা ক্রেডিট অংশ খুঁজে বাহির করতে হবে। ক্রেডিট অংশটা আমরা একটু পরে খুঁজে বাহির করতেছি, তার আগে আবার দেখো 2 নাম্বার আবার একটা জাবেদা লিখেছি, নগদ উত্তোলন। এই যে উত্তোলন করেছে, কি করেছে, উত্তোলন। তাহলে এখানে উত্তোলন কথাটা আছে, তাহলে উত্তোলন পরের জাবেদাটার ক্ষেত্রে কি হবে বলতো, উত্তোলন হিসাব ডেবিট হবে। পরের জাবেদাটা কি আছে, পণ্য উত্তোলন, এখানেও লেখা আছে উত্তোলন। তার মানে পরের জাবেদাটার ক্ষেত্রে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট হবে। তাহলে এই তিনটা জাবেদারের ক্ষেত্রে আমরা কি করলাম, উত্তোলন হিসাব ডেবিট করলাম। এখন এখানেও আমাদের ক্রেডিট অংশ লাগবে, এখানেও ক্রেডিট অংশ, এখানেও ক্রেডিট অংশ। এই ক্রেডিট অংশগুলো আমরা কিভাবে পাবো, দেখো ক্রেডিট অংশ কিভাবে পাবো, দেখো আমরা যে এখানে উত্তোলন করেছি, উত্তোলন যে করেছি, এখানে কি বলা আছে নগদে উত্তোলন, বলা নাই। তার মানে শুধু যদি কোনো কিছু লেখা থাকে উত্তোলন, তার মানে আমরা ধরে নেব ওটা কি হয়েছে, নগদে উত্তোলন। তার মানে উত্তোলন 5,000 টাকা, তাহলে ক্রেডিট কি হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। আমি আবারও বলি, উত্তোলন 5,000 টাকা, এই যে উত্তোলন হিসাব ডেবিট, ক্রেডিট কি হবে, নগদান হিসাব। এখানে কিভাবে পাইলাম ভাই, একটু দেখো। আমি বলেছি যদি একটা জাবেদার মধ্যে কোথাও উত্তোলন কথাটা দেখো, উত্তোলনটা কি হবে, ডেবিট হবে। এই উত্তোলন কথাটা সারা জীবন ডেবিট হবে। এই যে উত্তোলনকে আমরা ডেবিট করেছি। এখন ক্রেডিট কিভাবে বাহির করব, ক্রেডিট বাহির করার সিস্টেম হলো, এখানে আমাদের দেখতে হবে যে কোনো কিছু বলা আছে কিনা, যে নগদে না বাকিতে। যেহেতু বাকিতে উত্তোলন হয় না, নগদে যেহেতু উত্তোলন হয়, এই কারণে আমরা নগদান হিসাব ক্রেডিট করে দিলাম। প্রথম জাবেদাটা আমাদের একদম শেষ। এরপর যদি আমরা পরের জাবেদাটা করি, পরের জাবেদাটায় বলা আছে নগদে উত্তোলন 5,000 টাকা। দেখো উত্তোলন কথা আছে, এই যে উত্তোলন আমরা ডেবিট করেছি, এই যে উত্তোলন হিসাব ডেবিট। এখন আবার কি একটা দরকার, ক্রেডিট দরকার। এই ক্রেডিট অংশটা আমরা কিভাবে পাবো, এই যে উত্তোলনটা যে করেছে, উত্তোলনটা কিভাবে করেছে, নগদে করেছে। কিভাবে করেছে, নগদে করেছে। এই কারণে কি হবে বলতো, নগদান হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, এখানে নগদান হিসাব ক্রেডিট হবে। আমি আবারও বলি, দেখো উত্তোলনটা যে করেছে, উত্তোলনটা কিভাবে করেছে বলতো, উত্তোলনটা এখানে করেছে নগদে, এই কারণে নগদান হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, দেখো এই যে উত্তোলন ডেবিট, ক্রেডিট কি হবে, এই যে নগদ আছে, এখানে নগদান হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, এরপর আছে 3 নাম্বার জাবেদায় পণ্য উত্তোলন 5,000 টাকা। এই যে উত্তোলন কথা আছে, এই কারণে আমরা কি করলাম, এই যে উত্তোলন হিসাবটাকে কি করলাম বলতো, উত্তোলন হিসাবটাকে ডেবিট করে দিলাম। যেহেতু এখানে উত্তোলন কথা আছে, এখানে উত্তোলন হিসাবটাকে ডেবিট করে দিলাম। ক্রেডিট কি করব বলতো, ক্রেডিট আমরা করব, এই যে সামনে দেখো উত্তোলনের সামনে কি লেখা আছে, পণ্য উত্তোলন। উত্তোলনটা কি করেছে বলতো, উত্তোলনটা করেছে হলো পণ্য উত্তোলন করেছে। যেহেতু পণ্য উত্তোলন করেছে, আমরা এই কারণে ক্রয় হিসাবটাকে ক্রেডিট করব। কি করব বলতো, ক্রয় হিসাব ক্রেডিট করব। ক্রয় হিসাব আমরা ক্রেডিট করব। কারণ আমরা জানি যে পণ্য, চেক এগুলোর নামে হিসাব হয় না, চেকের পরিবর্তে কি হয় বলতো, ব্যাংক হয়, এবং পণ্যের পরিবর্তে কি হয় বলতো, ক্রয় হয়। এই কারণে আমরা উত্তোলন হিসাব ডেবিট করলাম, ক্রয় হিসাব ক্রেডিট করলাম। আশা রাখতেছি তোমরা প্রথম 3টা জাবেদা বুঝতে পারছো। তোমরা প্রথম 3টা জাবেদা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাই দাও। ঠিক আছে, যে আমাদের যে প্রথম 3টা জাবেদা আছে, এই 3টা জাবেদা বুঝতে পেরেছো কিনা। অভি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা প্রথম 3টা জাবেদা বুঝতে পেরেছি কিনা একটু জানাই দেই। আমরা যে কাজটা করব, এরপর বাকি যে আমাদের জাবেদা গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম 3টা জাবেদা যদি না বুঝো তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, আমি বলেছি কোথাও উত্তোলন কথা থাকলে উত্তোলন হিসাব ডেবিট করব। ক্রেডিট কি করব বলতো, ক্রেডিট আমরা করব যদি নগদে হয়, নগদান হিসাব ক্রেডিট করব। পণ্য করলে কি করবো বলতো, ক্রয় হিসাবটা ক্রেডিট করে দেবো। জাস্ট আমাদের যা লেখা আছে তাই লিখেছি। ওকে, আমার কথা বুঝতে পারছো কিনা একটু জানাই দেবা। ঠিক আছে শিক্ষার্থীরা, আর ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিবা। এবার আমরা তাহলে চলে যাব পরে 4 এবং 5 নাম্বার জাবেদা। 4 নাম্বার এবং 5 নাম্বার জাবেদাটা আমরা কিভাবে করবো বলতো, একটু মনোযোগ দাও। এই যে আয়কর প্রদান,
এই আয়কর প্রদান আমি যেভাবে পড়াই ওইভাবে মনোযোগ দাও। এখানে লেখা আছে আয়কর প্রদান, তাহলে আয়কর প্রদান 5,000 টাকা। তাহলে আয়কর যেহেতু প্রদান করেছে, আয়কর প্রদানের আরেক নাম হলো উত্তোলন। লিখে নাও, আয়কর প্রদান করা মানে উত্তোলন করা। যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি পড়ো সহজেই বুঝবা। এখন আয়কর কেন প্রদান করা হলো, কার জন্য প্রদান করা হলো, কিভাবে প্রদান করা হলো, এগুলো যদি নাও বুঝো তারপরেও আমরা এই আয়কর প্রদানের আমরা জাবেদাটা দিতে পাবো। দেখো কিভাবে দেই, লিখা আছে যে আয়কর প্রদান 5,000 টাকা। আয়কর প্রদানের আরেক নাম কি বললাম আমি, আয়কর প্রদানের আরেক নাম বললাম আমি উত্তোলন। আয়কর প্রদানের আরেক নাম কি, উত্তোলন। তার মানে উত্তোলন 5,000 টাকা আমরা বলতে পারি। আমরা তো জানেই গেলাম যে আয়কর প্রদানের আরেক নাম কি, উত্তোলন। তার মানে আমরা বলতে পারি উত্তোলন 5,000 টাকা। এই যে উত্তোলন 5,000 টাকা, এই জাবেদাটাই তাহলে এই জাবেদাটা। তাহলে এই জাবেদাটা যদি এই জাবেদাটা হয়, তাহলে এই জাবেদাটারও যেটা ডেবিট ক্রেডিট হয়েছে এই জাবেদাটারও তাহলে সেটাই ডেবিট ক্রেডিট হবে। কি হবে, এই যে উত্তোলন হিসাব ডেবিট হবে, উত্তোলন হিসাব ডেবিট, ক্রেডিট কি হবে বলো তো, যে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট হবে। আমি আবারও বলি যে আয়কর প্রদান 5,000 টাকা। আমরা জানি আয়কর যে আমরা প্রদান করলাম, এই আয়কর আমরা যদি প্রদান করি তাহলে কি হয়, উত্তোলন হিসাব ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। কেন হয়, আমরা জানি আয়করের আরেক নাম কি, এই উত্তোলন। আয়করের আরেক নাম কি, উত্তোলন। আয়করের আরেক নাম কি বলতো, উত্তোলন। তাহলে আয়করের আরেকটা নাম হলো উত্তোলন। এই কারণে আমরা কি করলাম, উত্তোলন হিসাব ডেবিট করলাম, নগদান হিসাব ক্রেডিট করলাম। এরপর আমরা 5 নাম্বার জাবেদাটা এবার দেখবো। 5 নাম্বার জাবেদাটা কি, জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। কি করছে এখানে, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করেছে 5,000 টাকা। জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। এটাও মাথায় রাখো, এই জীবন বীমা প্রিমিয়ামের আরেক নাম হলো উত্তোলন। জীবন বীমা প্রিমিয়ামের আরেক নাম কি, উত্তোলন। এই জীবন বীমা প্রিমিয়ামের আরেক নাম কি, উত্তোলন। তাহলে কি আমরা বলতে পারি যে উত্তোলন 5,000 টাকা। এই উত্তোলন 5,000 টাকাও যে কথা, এই জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, এটাও সেম কথা। আমি আবারও বলি, জীবন উত্তোলন 5,000 টাকা এবং এই যে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, এটাও সেম কথা। এই কারণে সেম কথা আমি তো বললাম, জীবন বীমা প্রদান যদি তুমি করো তাহলে উত্তোলন করা হয়, আয়কর প্রদান যদি করো তাহলে উত্তোলন করা হয়। এগুলো মানে যদি উত্তোলন করা হয় তাহলে কি হবে বলতো, এই সেম জাবেদাটাও এখানে হবে না, সেম জাবেদাটাও কিন্তু আমাদের এখানে হবে। কি হবে, আমরা একটু জাবেদাটা লিখি। উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আশা রাখতেছি তোমরা এই কয়েকটা জাবেদা বুঝতে পেরেছো। আমি আয়কর প্রদান এবং জীবন বীমা প্রিমিয়ামের জাবেদাটা আবারও বলি। যদি কোথাও লেখা থাকে আয়কর প্রদান 5,000 টাকা, অথবা যদি লেখা থাকে জীবন বীমা প্রিমিয়াম, না জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, শুধু জীবন বীমা না, জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, তাহলে জাবেদা কি, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আয়কর প্রদানের জাবেদা কি, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। শুধু উত্তোলনের জাবেদা কি, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার এই যে নগদ উত্তোলনের জাবেদা কি, এই যে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সকল জাবেদা কিন্তু একই ধরনের হয়েছে এখানে। বুঝতে পেরেছো কেন হয়েছে বলতো, আমরা জানি উত্তোলন সারা জীবন ডেবিট, এই কারণেই দেখো আমরা যেখানে উত্তোলন কথা লিখা, উত্তোলন ডেবিট করলাম, উত্তোলন লিখা, উত্তোলন ডেবিট। এইভাবে যতগুলো উত্তোলন লিখা থাকবে একটা জাবেদা, যদি উত্তোলন কথা থাকে তোমরা আগে উত্তোলনটাকে কি করবা, ডেবিট করবা। ক্রেডিট অংশ কিভাবে পাবা, যদি নগদ উত্তোলন করলে নগদ, পণ্য উত্তোলন করলে পণ্য। আর জীবন বীমা এবং আয়করের ক্ষেত্রে কি হবে, অবশ্যই সেটা নগদান হিসেবে ক্রেডিট হবে। কারণ জীবন বীমা এবং আয়কর তো আমরা জানি সেটা হলো কি, উত্তোলন। সেটা যদি আমাদের উত্তোলন হয় তাহলে ক্রেডিট কি হবে বলতো, নগদান। অটোমেটিক আমরা বুঝতে পারতেছি যে নগদান হিসেবে ক্রেডিট। আশা রাখতেছি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব এই দুটো জাবেদা নিয়ে, 5 নাম্বার এবং 6 নাম্বার জাবেদা নিয়ে এখন আমরা আলোচনা করব। 5-6 নাম্বার একটা জাবেদাটা খুব মনোযোগ দিয়ে যদি আমরা পড়ি তাহলে আশা রাখতেছি আমরা বুঝে যাব। কি লেখা আছে, কারবার থেকে মালিক 5,000 টাকা নিয়ে তার ছেলের স্কুলের বেতন প্রদান করেন আর কি। হ্যাঁ, তাহলে কি লিখেছে, কারবার থেকে মালিক 5,000 টাকা নিয়ে তার ছেলের স্কুলের বেতন প্রদান করে, এতটুকু বুঝছো। এরপর আবার কি লেখা আছে এই জাবেদাটায়, ব্যবসা থেকে 8,000 টাকা নিয়ে স্ত্রীর জন্য গহনা ক্রয় করেন। 5,000 টাকা ব্যবসা থেকে নিয়ে কি করেছেন, স্ত্রীর জন্য গহনা ক্রয় করছেন।
এখানে যে আমি দুটো জাবেদা লিখেছি, এই জাবেদা দুটো কিন্তু সেম জাবেদা। এই জাবেদা দুটো কি বলতো, একদম সেম জাবেদা। কিভাবে সেম? আমি একটু আগেই বলেছিলাম মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে সে যাই করুক, স্ত্রীর জন্য গহনা করুক, ছেলের একটা সাইকেল কিনে দেখ, ছেলের জন্য টিউশনি ফি দেখ, সে যদি জুয়া খেলে, সে যদি মসজিদে দান করে, কোন জায়গা থেকে টাকা নিয়ে? ব্যবসা থেকে টাকা নিয়ে। মানে ব্যবসা থেকে টাকা নিয়ে সে যাই করুক না কেন, সেটার নাম কি হবে বলতো? উত্তোলন। ব্যবসা থেকে টাকা নিয়ে মালিক যেটাই করুক, উত্তোলন। ঠিক আছে, এতটুকু যদি বুঝো তাহলে এখানে আবার আসো। দেখো, কারবারের আর এক নাম কি? কারবারের আর এক নাম হলো ব্যবসা। কারবারের আর এক নাম কি? ব্যবসা। তাহলে কারবার থেকে টাকা নেওয়া, ব্যবসা থেকে টাকা নেওয়া সমান কথা। হ্যাঁ, কারবার থেকে টাকা নিয়ে, কারবার থেকে টাকা নিয়ে মালিক 5,000 টাকা নিয়ে তার ছেলের স্কুলের বেতন প্রদান করে, তাহলে এর জাবেদাটা কি হবে? একটু মনোযোগ দিয়ে দেখো কি হবে। মালিক কারবার থেকে 5,000 টাকা নিয়ে তার ছেলের স্কুলের বেতন প্রদান করছে, তাহলে ব্যবসা থেকে টাকা নিলে কি হয়? উত্তোলন হয়। তাহলে আমরা ডেবিট কি করব বলতো? তাহলে আমরা ডেবিট কি করব বলতো? উত্তোলন হিসাব ডেবিট করব। কি করব? উত্তোলন হিসাব ডেবিট করব। আবার আমরা ওখানে যাই, দেখো আমরা পড়লেই বুঝে যাচ্ছি বিষয়টা, যে কারবার থেকে মালিক 5,000 টাকা নিয়ে তার ছেলের স্কুলের বেতন প্রদান করে। তার মানে কি বোঝাচ্ছে এখানে? মালিক 5,000 টাকা নিয়ে ছেলের স্কুলের বেতন দেন। তাহলে কারবার থেকে যদি টাকা নেয় তাহলে সেটা হবে কি? উত্তোলন। তাহলে সেটা হবে কি? উত্তোলন। কারবার থেকে টাকা নিলে সেটা হয় কি ভাই? উত্তোলন। সেটা যদি আমাদের উত্তোলন হয় তাহলে আমরা কি করব? এখন উত্তোলন হিসাবকে ডেবিট করব। উত্তোলন হিসাবকে আমরা ডেবিট করব। ক্রেডিট তাহলে কি করব? ক্রেডিট আমরা করব অবশ্যই নগদান হিসাব। কি করব বলতো? নগদান হিসাব। কারণ আমরা জানি যে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট হয়। কারণ ব্যবসা থেকে মালিক যখন টাকা উত্তোলন করে, উত্তোলন হিসাব ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। এখানে আমরা 6 নম্বরে আর একটা দেখতে পাচ্ছি কি আছে? ব্যবসা থেকে 8,000 টাকা নিয়ে স্ত্রীর জন্য গহনা ক্রয় করে। তাহলে ব্যবসা থেকে যদি টাকা নেয়, ব্যবসা থেকে টাকা নিচ্ছে কত? 8,000। ব্যবসা থেকে টাকা নিলে কি হয় বলতো? ব্যবসা থেকে টাকা নিলে ব্যবসায় টাকাটা কমে। তাহলে ব্যবসা থেকে টাকা নিলে ব্যবসায় কি হয়? উত্তোলন হয়। ব্যবসা থেকে টাকা নিলে কি হয়? উত্তোলন হয়। তাহলে ব্যবসা থেকে টাকা নিলে যদি উত্তোলন হয় তাহলে পরের জাবেদাটার আমাদের জার্নাল কি হবে বলতো? তাহলে পরেরটার আমাদের জাবেদা কি হবে বলতো? একটা হবে ডেবিট, একটা হবে ক্রেডিট। যেহেতু ব্যবসা থেকে টাকা নিয়েছে, টাকা নিলে কি হয়? উত্তোলন হয়, উত্তোলনই হবে। তাহলে উত্তোলন হিসেবে আমাদের ডেবিট হবে। ক্রেডিট কি হবে বলতো? অবশ্যই নগদান হিসেবে হবে। নগদান হিসেবে আমাদের ক্রেডিট হবে। আশা রাখতেছি তোমরা জাবেদা দুটো বুঝতে পেরেছো। দেখো, ব্যবসা থেকে 8,000 টাকা নিয়ে স্ত্রীর জন্য গহনা ক্রয়। এখন স্ত্রীর জন্য গহনা ক্রয় না করে সে যদি মাদ্রাসায় দান করতো ব্যবসা থেকে টাকা নিয়ে, সে যদি খেয়ে ফেলতো, বা তার পোশাক আশাক ক্রয় করতো, বা তার ছেলের স্কুলের বেতন দিত, বা যাই করুক না কেন, ব্যবসা থেকে টাকা নিয়ে যেটাই করুক সেটা কি হবে? আমাদের উত্তোলন। তাহলে ব্যবসা থেকে টাকা নিলে যদি উত্তোলন হয় তাহলে অবশ্যই উত্তোলনটা আমাদের সারা জীবন ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? নগদান হিসেবে ক্রেডিট হবে। আশা রাখতেছি তোমরা উত্তোলন সংক্রান্ত সকল জাবেদা বুঝতে পেরেছো, এবং এরকম যত প্রকার জাবেদা আসবে তোমরা খুব সহজেই পেয়ে যাবা। তো আমরা এখন দেখব ব্যয় সংক্রান্ত জাবেদা। সে একটু মনোযোগ দিতে হবে। ব্যয় সংক্রান্ত জাবেদা দেখতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে বলতো? একটু মনোযোগ দিতে হবে। আমরা যদি একটু মনোযোগ দেই তাহলেই কিন্তু ব্যয় সংক্রান্ত আমরা সকল জাবেদা বুঝতে পাবো। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কি দেখবো বলতো? ব্যয় সংক্রান্ত সকল জাবেদা। আমরা কি দেখব? ব্যয় সংক্রান্ত সকল জাবেদা। একটু মনোযোগ দিতে হবে, তা না হলে কিন্তু বুঝবা না। আমি প্রথমেই কয়েকটা উদাহরণ লিখে নেই, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে।
5টা উদাহরণ লিখবো। লিখলাম বেতন প্রদান 5,000 টাকা, লিখলাম মজুরি প্রদান 5,000 টাকা, লিখলাম বেতন প্রদান মজুরি প্রদান বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন প্রদান, লিখলাম কি বলতো বিজ্ঞাপন প্রদান 5,000 টাকা। এরপর লিখলাম যে শুধু বীমা যদি লিখি বীমা প্রদান 5,000 টাকা, হ্যাঁ তাও হবে। এরপর যদি লিখি যে পরিবহন প্রদান পরিবহন খরচ পরিবহন খরচ 5,000 টাকা। এরপর যদি আমি লিখি যে আমদানি শুল্ক 5,000 টাকা, অথবা যদি লিখি যে ক্রয় পরিবহন 5,000 টাকা, কি লিখলাম ক্রয় পরিবহন 5,000 টাকা। একটু মনোযোগ দিতে হবে, তা না হলে বুঝবা না। একটু মনোযোগ দাও। দেখো 1 নম্বর জাবেদাটা আছে বেতন প্রদান 5,000 টাকা, বেতন প্রদান করছে 5,000 টাকা। এই জাবেদাটা যদি আমরা করতে যাই অবশ্যই একটা আমাদেরকে ডেবিট অংশ বাহির করতে হবে, আর একটা বাহির করতে হবে কি বলতো ক্রেডিট অংশ। তার মানে একটা বাহির হবে ডেবিট আর একটা বাহির হবে ক্রেডিট। ঠিক আছে, ওকে। এখন আমাদেরকে এখানে কি করতে হবে বলতো, সর্বপ্রথম আমাদেরকে জাবেদাটা পড়তে হবে। কিভাবে পড়বো দেখো, বেতন প্রদান 5,000 টাকা, বেতন প্রদান 5,000 টাকা। বেতনটা তুমি কি করছো একটু বোঝার চেষ্টা করো, বেতন প্রদান 5,000 টাকা। তার মানে তুমি এখানে যদি আমরা যদি একটু এখানে দেখার চেষ্টা করি, যে এটা হলো আমাদের বিজনেস, তাহলে মালিক বেতন প্রদান করছে, তাহলে ব্যবসা থেকে টাকা কমে গেছে, মালিক বেতন প্রদান করছে, তাহলে টাকাটা অবশ্যই দিয়ে দেওয়া লেগেছে। তাহলে টাকাটা যদি কমে যায়, টাকাটা কমে গেলে আমাদের কি কমে বলতো, নগদে টাকাটা কমে। আবারও শুনো, মনোযোগ দাও, বুঝে যাবা। আমি বললাম বেতন প্রদান 5,000 টাকা, প্রদান করলে কি হয়, টাকাটা অবশ্যই কমে। আমি বললাম মজুরি প্রদান 5,000 টাকা, প্রদান করলে কি হয়, টাকাটা কমে। আমি বললাম বিজ্ঞাপনের জন্য 5,000 টাকা প্রদান, তাহলে বিজ্ঞাপন দিয়েছি, তার মানে কি অবশ্যই সেটা কি টাকাটা অবশ্যই কমেছে। মানে কোনো কারণে যদি প্রদান হয়ে যায় টাকাটা যদি আমরা দিয়ে দেই, তাহলে কি হয় বলতো, আমাদের অবশ্যই টাকাটা সেখানে ব্যবসা থেকে কমে যায়। তাহলে ব্যবসা থেকে যদি আমাদের টাকাটা কমে যায়, তাহলে এখানে কি হবে বলতো, একটু দেখো, বেতন প্রদান 5,000 টাকা, তাহলে এই যে প্রদান কথা আছে, প্রদান করেছে, প্রদান করলে টাকা বাড়ে না কমে, আমরা জানি প্রদান করলে টাকাটা অবশ্যই কমে। তাহলে প্রদান করলে যদি আমাদের টাকাটা কমে, তাহলে এই জাবেদাটা কি হবে একটু বলতো, যে বেতন প্রদান করলে আমাদের কি হয়, টাকাটা কমে যায়। তাহলে টাকাটা যেহেতু কমে, তাহলে কোন টাকা কমে, অবশ্যই নগদে টাকা কমে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন যদি আমরা প্রদান করি কি হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। ঠিক আছে, ওকে। এরপর তাহলে ডেবিট কি হবে বলতো, ডেবিট হবে আমাদের বেতন হিসাব। আমরা যদি ক্রেডিট অংশটা পেয়ে যাই, তাহলে আমরা খুব সহজে ডেবিট অংশটা পেয়ে যাব। তাহলে ডেবিট কি হবে বলতো, এই যে বেতন লেখা আছে এই কারণে হবে বেতন হিসাব ডেবিট। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আবারও বলি, লিখা আছে বেতন প্রদান 5,000 টাকা, বেতন প্রদান 5,000 টাকা। তাহলে বেতন যদি প্রদান করলে কি হয়, টাকাটা কমে যায়। টাকাটা যদি আমাদের কমে যায়, কি হবে কমে যায়, অবশ্যই টাকাটা নগদেই কমে যায়, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। এখন ডেবিট কি হবে, ডেবিট এই যে বেতন কথা আছে এই কারণে বেতন হবে ডেবিট। আর যদি বিভিন্ন উপায়ে জানতে চাও যে বেতন প্রদান, বেতনটা হলো একটা ব্যয়, আর ব্যয় আমরা জানি সবসময় ডেবিট, এই কারণে বেতনটা হবে ডেবিট। ক্রেডিট কি হবে, বেতন দিছি নগদে দিয়েছে, এই কারণে নগদান হিসাব ক্রেডিট তোমাদের ইয়ে অনুযায়ী। আর আমি যেভাবে বললাম যে বেতন প্রদান করলে কি হয়, টাকা কমে যায়, টাকা কমালে কি হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। এই কারণে আমরা নগদান হিসাবটাকে ক্রেডিট করবো এবং ডেবিট করবো কি, যেটা দিয়েছি সেটা ডেবিট। এটা এই জাবেদাটা যদি তুমি বুঝো, তাহলে পরের জাবেদাটাও ইজিলি বুঝে যাবা। একটু দেখো 2 নম্বরে কি আছে, একটু দেখো, মজুরি প্রদান 5,000 টাকা। কি লেখা আছে, যে মজুরি প্রদান 5,000 টাকা। তাহলে মজুরি প্রদান যদি এখানে 5,000 টাকা করে, তাহলে কি হবে বলতো, এর জাবেদা একটা অবশ্যই আমাদের ডেবিট অংশ বাহির হবে, একটা বাহির হবে ক্রেডিট অংশ।
একটা বাহির হবে ডেবিট অংশ আর একটা বাহির হবে ক্রেডিট অংশ। তাহলে কিভাবে বাহির করব একটু দেখো। মজুরি প্রদান 5,000 টাকা, কি করেছে? মজুরি প্রদান করছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা কিন্তু দিয়েছে ভাই। টাকা যদি আমরা দিয়ে দেই বা টাকা যদি প্রদান করি তাহলে টাকা বাড়ে না কমে বলো তো? টাকা যদি আমরা দিয়ে দেই প্রদান করি টাকা বাড়ে না কমে? অবশ্যই টাকা তখন কমে যায়। যেহেতু টাকাটা কমে যায় তাহলে টাকাটা অবশ্যই কিভাবে কমে যায়? নগদে টাকাটা কমে যায়। তাহলে এই কারণে আমরা কি করবো বলতো? নগদান হিসাবটাকে ক্রেডিট করে দেব। যেহেতু আমরা মজুরি প্রদান করেছি, মজুরি যদি আমরা দিয়ে দিই কাউকে তাহলে আমাদের মজুরি টাকাটা বাড়ে না কমে? অবশ্যই আমাদের টাকাটা কমে। এই কারণে আমরা নগদান হিসাবটাকে ক্রেডিট করেছি। এখন ডেবিট কি করবো বলতো? ডেবিট আমরা করবো যেটা দিয়েছি সেটাই ডেবিট। দিয়েছি কি? মজুরি দিয়েছি, এই কারণে মজুরি ডেবিট। মজুরি হিসাব হবে ডেবিট। আশা কিছু বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো একটু পরে তোমরা অটোমেটিক বুঝে যাবা। পরের তিনটা যদি একটু মনোযোগ দিয়ে দেবো তাহলে বুঝে যাবা। ঠিক আছে? ওকে, আসো এবার 4 নম্বরে আমরা কি লিখেছি? বিজ্ঞাপন প্রদান 5,000 টাকা। কি লেখা আছে? বিজ্ঞাপন প্রদান 5,000 টাকা। তাহলে এখানে যদি আমরা বিজ্ঞাপন প্রদান করি 5,000 টাকা তাহলে এখানে কি কি বাইর হবে বলতো? একটা ডেবিট অংশ বাইর হবে আর একটা ক্রেডিট অংশ বাইর হবে, তাই না? তাই একটা ডেবিট বাইর হবে একটা ক্রেডিট বাইর হবে বিজ্ঞাপন প্রদান থেকে। আমরা যদি বিজ্ঞাপনের জন্য টাকা প্রদান করি টাকা বাড়বে না কমবে? একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, তা না হলে অবশ্যই তোমরা বুঝবাই না। ঠিক আছে? আমরা যদি বিজ্ঞাপনের জন্য টাকা প্রদান করি, হ্যাঁ, তাহলে টাকা বাড়বে না কমবে? একটু জানাই দাও তো শিক্ষার্থীরা। বিজ্ঞাপনের জন্য টাকা দিয়ে দিলাম, টাকা প্রদান করলে আমরা একটা কথা বারবার বলেছি, টাকা প্রদান করলে টাকা কমে। টাকা প্রদান করলে কি হয় বলতো? টাকাটা অবশ্যই কমে যায়। টাকা প্রদান করলে কি হয়? টাকাটা কমে যায়। টাকা প্রদান করলে টাকা কমে। যেহেতু টাকা কমে এই কারণে কি হবে? নগদান হিসাব ক্রেডিট। কি হবে? নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে বলতো? ডেবিট যে কি দিয়েছি, যা দিয়েছি তাই ডেবিট। এই যে বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন হিসাব হবে ডেবিট। আশা রাখতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর কি আছে 4 নম্বরে? 4 নম্বরে আছে যে পরিবহন খরচ 5,000 টাকা। পরিবহন খরচ 5,000 টাকা এর জাবেদা কি হবে? আমরা জানি পরিবহন খরচ আমরা দিয়ে দিয়েছি। আবারও শুনো, কথা শুনতে হবে। পরিবহন খরচটা আমরা কি করেছি? দিয়ে দিয়েছি। যেহেতু আমরা পরিবহন খরচটা দিয়ে দিয়েছি টাকা বাড়বে না কমবে? অবশ্যই আমাদের টাকাটা কমবে। আবারও শুনো, আমরা যদি বিজ্ঞাপনের জন্য টাকা দেই টাকা অবশ্যই কমে। যদি আমরা মজুরি দেই, মজুরির জন্য আমরা টাকাটা দিয়ে দিলাম, টাকা দিলে টাকা কমে। তাহলে আমরা যদি পরিবহনের জন্য টাকা দিই তাহলে এই জন্যও টাকাটা কমবে। পরিবহনের জন্য পরিবহন খরচ 5,000 টাকা, তাহলে টাকা দিলাম, টাকা দিলে বাড়ে না কমে? টাকা কমে। তাহলে এখানেও কি হবে বলতো? একটা হবে ডেবিট, একটা হবে আমাদের ক্রেডিট। তাহলে একটা হবে ক্রেডিট, একটা হবে আমাদের ডেবিট। তাহলে ডেবিট অংশটা কি হবে বলতো? ডেবিট অংশটা হবে পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন বলতো? কারণ আমরা জানি পরিবহন খরচ 5,000 টাকা, আমরা টাকাটা দিয়ে দিয়েছি। টাকাটা কি করেছি? আমরা দিয়ে দিয়েছি। টাকা যদি আমরা দিয়ে দেই তাহলে কি হয়? নগদান হিসাব ক্রেডিট হয়। তাহলে কি হয়? নগদান হিসাব ক্রেডিট হয়। কারণ আমরা জানি পরিবহন খরচ 5,000 টাকা, টাকাটা যখন আমরা দিয়ে দেব তখন কি হয়? টাকাটা কমে যায়। টাকা কমে গেলে কিভাবে কমে? অবশ্যই নগদে কমে। এই কারণে কি হয়? নগদান হিসাবটা ক্রেডিট হয়। এখন ডেবিট কি হবে? ডেবিট হবে যা দিয়েছি, যে জন্য টাকাটা দিয়েছি সেটাই ডেবিট। দেখো কিসের জন্য টাকাটা দিয়েছি? পরিবহন খরচের জন্য টাকাটা দিয়েছি, এই কারণে হবে পরিবহন হিসাব, পরিবহন হিসাব ডেবিট। ঠিক আছে? কি হবে বলতো? পরিবহন হিসাব এই কারণে ডেবিট হবে। আবারও বলে একটু মনোযোগ দিয়ে শোনো। এই 4টা জাবেদা আমি আবারও বলতেছি, একটু মনোযোগ দিয়ে যদি তোমরা শোনো তাহলে আশা রাখতেছি খুব সহজেই বুঝতে পারবা। ঠিক আছে? খুব সহজেই তোমরা ইনশাল্লাহ বুঝতে পাবা। প্রিন্স সৌরভ বলেছেন খুব দারুণ, খুব ভালো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তোমরা যারা যারা দেখতেছো অবশ্যই একটু রেসপন্স করবার, ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া, তাহলে কি হবে? স্টুডেন্ট একটু বৃদ্ধি পাবে। ঠিক আছে? তখন ক্লাসটা আরো অনেক সুন্দর মতো নেওয়া যাবে। ওকে ওকে।
তাহলে এবার আমরা যে কাজটা করব, এই যে 4টা জাবেদা আমরা শিখলাম, এই 4টা জাবেদা যদি আমরা মনে রাখি, দেখো অসংখ্য জাবেদা আমরা পাবো। একটু মনোযোগ দাও। বেতন প্রদান 5,000 টাকা। আমি একটা কথা এ পর্যন্ত না হলেও 50 বার বলেছি, প্রদান করলে টাকাটা আমাদের কমে যায়। যেহেতু আমাদের টাকাটা কমে যায়, টাকাটা কিভাবে কমে? নগদে কমে। মনে থাকবে না? মনে থাকবে। তাহলে আমরা করেছি কি, বেতন প্রদান 5,000 টাকা। বেতন প্রদান করলে টাকাটা কমে যায়। কিভাবে কমে? নগদে কমে। তাহলে যেটা কমে সেটা অবশ্যই ক্রেডিট হবে। তাহলে যে নগদের টাকাটা আমাদের কমে গিয়েছে, নগদের টাকাটা আমাদের কমে গিয়েছে, তাহলে সেটা হবে ক্রেডিট, নগদান হিসেবে হবে আমাদের ক্রেডিট। এখন যে জন্য টাকাটা কমবে সেটাই হবে আমাদের ডেবিট। দেখো তো, টাকাটা যে আমাদের কমেছে, যে বেতন প্রদান করলে টাকা কমে, টাকাটা কি কারণে কমেছে? এই যে বেতনের জন্য কমেছে, এই কারণে বেতন হিসেবে হবে আমাদের ডেবিট। আশা রাখতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। কারণ আমরা বেতনের জন্য টাকাটা দিয়েছি, তাহলে বেতনের জন্য যদি আমরা টাকাটা দিয়ে থাকি, তাহলে আমরা বেতনটাকে ডেবিট করব। যেহেতু টাকাটা দিয়েছি নগদে, এখানে নগদান হিসেবে ক্রেডিট। না বুঝে থাকলে পরেরটা দেখো। মজুরি প্রদান 5,000 টাকা। মজুরি প্রদান 5,000 টাকা। এই যে প্রদান কথা আছে, প্রদান কথা থাকলে কি হয়? টাকাটা কমে যায়। তাহলে যদি আমাদের টাকাটা কমে যায়, টাকাটা কিভাবে কমে? নগদে কমে। এই যে নগদান হিসেবে হয়েছে আমাদের ক্রেডিট। ডেবিট কি হবে? ডেবিট হবে যে কারণে দিয়েছি সেটাই ডেবিট। এই যে মজুরি হিসেবে হবে আমাদের ডেবিট। ঠিক আছে, এই যে মজুরি হিসেবে হয়েছে আমাদের ডেবিট। পরের জাবেদাটাও সেম, বিজ্ঞাপন প্রদান করলে টাকা কমে। কিভাবে কমে? এই যে নগদে কমেছে। নগদে যদি টাকাটা কমে, তাহলে ডেবিট কি হবে? ডেবিট হবে আমাদের এই যে জন্য দিয়েছে সেটাই হবে আমাদের ডেবিট। কি জন্য দিয়েছে? যে বিজ্ঞাপনের জন্য দিয়েছে, এই কারণে বিজ্ঞাপন হচ্ছে আমাদের ডেবিট। বুঝলাম। পরেরটা আবার আসলে যে পরিবহন খরচ 5,000 টাকা। পরিবহন খরচের জন্য টাকা প্রদান। টাকা যেহেতু প্রদান করছে, কিভাবে টাকাটা আমাদের চলে যায়? নগদে চলে যায়। এখানে যে নগদান হিসাব হয়েছে আমাদের এখানে ক্রেডিট। ডেবিট কি হবে? যে জন্য দিয়েছে সেটাই ডেবিট। এই যে পরিবহনের জন্য দিয়েছে, তার মানে পরিবহন হিসেবে হবে আমাদের ডেবিট। বুঝতে পারলাম? এই 4টা জাবেদা যদি তোমরা বুঝো, তাহলে 5 নাম্বার জাবেদাটাও তোমরা পেয়ে যাবা। তাহলে 5 নাম্বার জাবেদাটা একটু তোমরা জানাই দাও তো আমাকে, যে ক্রয় পরিবহন 5,000 টাকা। তাহলে এর জাবেদাটা কি হবে? ক্রয় পরিবহন, তাহলে ক্রয় পরিবহন তুমি প্রদান করেছো 5,000 টাকা, এর জাবেদাটা একটু আমাকে জানাই দাও তো শিক্ষার্থীরা। তোমরা একটু জানাই দেবা যে ক্রয় পরিবহন প্রদান 5,000 টাকা, এর জাবেদাটা কি হয়? ঠিক আছে, একটু তোমরা জানাই দিবা যে ক্রয় পরিবহন প্রদান 5,000 টাকা, এর জাবেদাটা আমাদের কি হবে। ওকে শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা। ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে তোমরা সকল প্রকার জাবেদা ইজিলি বুঝতে পারবা, শিখতে পারবা। ঠিক আছে, না এখানে আর একটা বিষয় যদি আমি তোমাদের ক্লিয়ার করে দেই, এখানে এই জাবেদা করতে আসলে তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া গার্লফ্রেন্ড ডেবিট না ক্রেডিট, বা গার্লফ্রেন্ডকে ভালোবাসা দিয়েছে, আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসা দিলাম, এটা কি ডেবিট না ক্রেডিট? অনেকেই এগুলো প্রশ্ন করো। আবার যদি তুমি টিপু সুলতান ভাইয়ের সামনে পড়ে যাও যে ভালোবাসা প্রদান 5,000 টাকা, এর জাবেদা কি, তখন তো তুমি মুশকিলে পড়ে যাবা। এই জাবেদাটাও নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমরা আগে ব্যয় সংক্রান্ত জাবেদাটা শেষ করি, তারপর আমরা ওই জাবেদাটা নিয়ে কথা বলবো। টিপু সুলতান ভাই যে জাবেদাটা আছে সেই জাবেদাটা নিয়ে কথা বলবো। এখানে আমাদের যে জাবেদাটা আছে, এখানে ক্রয় পরিবহন 5,000 টাকা, এর জাবেদাটা কি হবে বলতো? আমি এই অংশটা মুছে দিলাম, এই অংশটা মুছে দিয়ে এই জায়গাটা আমি আবারও লিখতে হবে, এই কারণে মুছে দিলাম। ঠিক আছে, ওকে, লিখা আছে ক্রয় পরিবহন 5,000 টাকা, এর জাবেদা কি? আমরা জানি প্রত্যেকটা জাবেদারই কমপক্ষে 2টা করে অংশ হয়, একটা ডেবিট একটা ক্রেডিট। তার মানে একটা বাহির হবে আমাদের ডেবিট, আর একটা বাহির হবে আমাদের অবশ্যই ক্রেডিট। একটা ডেবিট একটা ক্রেডিট। কোন জাবেদার? এই যে এই জাবেদাটা, ক্রয় পরিবহন 5,000 টাকা, এর জাবেদাটা কি হবে? কেউ কি জানাই দিছ? ওকে, আমরা যদি এখন এই জাবেদাটা যদি আমরা জাবেদা করতে যাই যে ক্রয় পরিবহন 5,000 টাকা, যদি জাবেদা করতে চাই কিভাবে করব? ক্রয় পরিবহন আমরা অবশ্যই দিয়ে দিয়েছি, তাহলে কি হয়? অবশ্যই টাকাটা কমে যায়। তাহলে কি হয়? টাকাটা কমে যায়, তার মানে নগদান হিসেবে হবে আমাদের কি? নগদান হিসেবে হবে আমাদের ক্রেডিট। ডেবিট কি হবে বলতো? এই যে ক্রয় পরিবহনের জন্য টাকাটা দিয়েছি, এই কারণে হবে ক্রয় পরিবহন
ক্রয় পরিবহন হবে আমাদের ডেবিট। আবারও বলি শোনো, ক্রয় পরিবহন 5,000 টাকা, ক্রয় পরিবহন কি 5,000 টাকা। তাহলে ক্রয় পরিবহনের জন্য আমরা যেহেতু টাকাটা দিয়েছি, এই কারণে কি হবে, নগদান হিসাব ক্রেডিট। টাকা দিলে কমে, আর টাকাটা আমরা কিভাবে দেই, অবশ্যই নগদে দিই, কারণ নগদান হিসাব হয়েছে আমাদের ক্রেডিট। ডেবিট কি হবে, যে কারণে দিয়েছে সেটাই ডেবিট। এই যে ক্রয় পরিবহনের জন্য দিয়েছে, এখানে ক্রয় পরিবহন হবে আমাদের ডেবিট। আশা রাখতেছি তোমরা এই জাবেদাটাও বুঝে গেছো। এখন যদি আমরা আর কিছু জাবেদা লিখি, এখন যদি আমরা আর দুই একটা জাবেদা লিখি, যে বিমা সালামি প্রদান 5,000 টাকা, বা বিমা প্রদান 5,000 টাকা, বিমা খরচ 5,000 টাকা, বিমা খরচ 5,000 টাকা। এর জাবেদাটা কি হবে একটু বলো তো শিক্ষার্থীরা, বিমা খরচ 5,000 টাকা, এই জাবেদাটা কি হবে? আমরা এতক্ষণ থেকে শিখে আসলাম, আমরা যদি টাকা দিয়ে দেই তাহলে টাকাটা আমাদের কমে যায়। তাহলে টাকাটা যদি কমে যায় তাহলে কিভাবে কমে যায়, নগদে কমে যায়। তার মানে একটা আমাদের এখানে অবশ্যই ডেবিট অংশ বাহির হবে, আর একটা বাহির হবে এখানে কি ক্রেডিট অংশ। একটা বাহির হবে এখানে আমাদের ডেবিট অংশ, আর একটা বাহির হবে এখানে ক্রেডিট অংশ। দেখি কিভাবে বাহির হয়। বিমা খরচ 5,000 টাকা, বিমা খরচ 5,000 টাকা, এখানে লিখে দিলাম যে প্রদান। হ্যাঁ, প্রদানটা লিখে দিলে তোমাদের জন্য জাবেদাটা করার সুবিধা হয়। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, প্রদান কথা থাকলেই টাকাটা আমাদের চলে যায়। টাকাটা যদি আমাদের চলে যায়, টাকা বাড়ে না কমে? টাকা অবশ্যই কমে। যেহেতু আমাদের টাকাটা কমে যায়, এই কারণে নগদে কমে যায় টাকাটা। মানে টাকাটা আমি তোমাকে 5,000 দিয়ে দিলাম, তাহলে কিভাবে কমে গেল, নগদে কমে গেল। তাহলে এই কারণে নগদান হিসাবটা আমাদের ক্রেডিট হয়। কি হয়, নগদান হিসাবটা আমাদের ক্রেডিট হয়। ডেবিট কি হবে, যে কারণে আমাদের টাকাটা কমে যায় সেটাই হলো আমাদের ডেবিট। কি কারণে টাকাটা কমছে, যে বিমার কারণে। তাহলে বিমা খরচ ডেবিট। বুঝতে পারলা? তাহলে এরকম যতই জাবেদা দেখ তোমরা ইজিলি পেয়ে যাবা। তোমরা শুধু দেখবা যে টাকাটা বাড়লো না কমলো। যদি আমাদের টাকাটা কমে যায় তাহলে যে কারণে কমলো সেটা হবে আমাদের কি বলতো, ডেবিট। আর নগদান হিসেব হবে ক্রেডিট। কেন বলতো নগদান হিসাব, কারণ আমরা সবসময় কোনো কিছু বলার না থাকলে টাকাটা নগদেই দিয়ে দিই। যদি বাকিতে কথা লেখা থাকে সেটা আলাদা বিষয়, অগ্রিম লেখা থাকলে সেটা আলাদা বিষয়। যদি কোনো কিছুই লেখা না থাকে তার মানে সেটা আমরা নগদেই দিয়ে দিই। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা রাখতেছি তোমরা এই জাবেদাটা বুঝতে পেরেছো, যে বিমা খরচ 5,000 টাকা প্রদান। এই প্রদান কথা আছে, এই কারণে কি টাকাটা কমে যায়। যেহেতু টাকাটা কমে যায়, কিভাবে কমে যায়, অবশ্যই টাকাটা আমাদের নগদে কমে যায়। তো নগদে যদি আমাদের টাকাটা কমে যায়, ডেবিট কি হবে, যে কারণে কমে গিয়েছে সেটাই হবে আমাদের ডেবিট। এই যে বিমা খরচ হবে আমাদের ডেবিট। আশা রাখতেছি তোমরা এই জাবেদাটা ইজিলি বুঝতে পেরেছো। ওকে শিক্ষার্থীরা, ওকে। তাহলে এখন আমরা চলে যাব নতুন কিছু জাবেদায়, উত্তোলন সংক্রান্ত, মূলধন সংক্রান্ত এই জাবেদাগুলো। আমি 1 নম্বরে লিখলাম, আর লেখো যে সুদ সংক্রান্ত জাবেদা। সুদ সংক্রান্ত জাবেদা, হেডিং দিবা সকল সুদ সংক্রান্ত জাবেদা। তাহলে সুদ সংক্রান্ত আমরা যে জাবেদাগুলো শিখবো, সেই জাবেদাগুলো এখন আমরা কি করবো বলতো, লিখে নেব, তারপর আমরা দেখব। ঠিক আছে, ওকে। আমরা প্রথমে লিখলাম যে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ 5,000 টাকা। আমরা লিখলাম মূলধনের সুদ, মূলধনের সুদ 10,000 টাকা। আমরা লিখলাম বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ 8,000 টাকা। আমরা লিখলাম
আমরা যদি লিখি যে ঋণের সুদ, ঋণের সুদ ৯,০০০ টাকা, ঠিক আছে, ৯,০০০ টাকা, তাহলে এই চারটা জাবেদা যদি আমরা জাবেদা পারি, এই চারটা এন্ট্রি যদি আমরা জাবেদা পারি, তাহলে আমরা ইনশাল্লাহ সকল এই সুদ সংক্রান্ত জাবেদা আমরা পাবো। আমরা যদি সকল সুদ সংক্রান্ত জাবেদা পেতে চাই, তার আগে আমাদেরকে আর একটা কাজ করতে হবে। কি করতে হবে? একটু মনোযোগ দাও। কি করতে হবে? একটু মনোযোগ দাও, খুব মনোযোগ দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা বুঝে যাবা, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা শিখতেছি সুদ সংক্রান্ত জাবেদা। একটু মনোযোগ দাও। আমরা জানি রেওয়া মিলের একটা ডেবিট পাস থাকে, একটা ক্রেডিট পাস থাকে। ডেবিটে যে টাকাটা বসবে, তার যদি সুদ বাহির হয়, সেটা অবশ্যই ক্রেডিট পাসে চলে যাবে। ক্রেডিটে যে টাকাটা বসবে, ধরে না ক্রেডিটে আমাদের ঋণ বসেছে ৫,০০০ টাকা। ঋণ বসেছে কত? ৫,০০০ টাকা। এই ঋণে যদি সুদ আসে, তাহলে কোথায় আসবে বলতো? ডেবিট পাশে আসবে। কি আসবে? ঋণ আমরা জানি ক্রেডিটে বসে কত টাকা? ৫,০০০ টাকা। এই ঋণে যদি সুদ বাহির হয়, সেটা ডেবিটে আসবে। তাহলে ধরে নাও যে সুদ বাহির হয়েছে ২০০ টাকা, তাহলে সুদটা অবশ্যই ডেবিটে আসবে। বোঝো নাই? আবারও দেখো, একটা টাকা যদি এই দিকে বসে, এর যদি বাচ্চা কাচ্চা বাহির হয়, তাহলে অবশ্যই সেই টাকাটা ক্রেডিট পাশে চলে যাবে, তার অপোজিট পাশে চলে যাবে। তাহলে এদিকে যদি আমাদের কোনো টাকা বসে, এর যদি বাচ্চা কাচ্চা বাহির হয়, কোথায় যাবে বলতো? এই যে এখানে যাবে, এই যে এখানে চলে যাবে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। তার মানে আমাদের 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 এখানে কি বাইর হয়েছে বলতো? যে উত্তোলনের সুদ ৫,০০০ টাকা। উত্তোলনের সুদ ৫,০০০ টাকা। এই জাবেদা কি হবে? আমরা জানি উত্তোলনের সুদ ৫,০০০ টাকা। কিসের সুদ? উত্তোলনের সুদ। যেহেতু উত্তোলনের সুদ, তাহলে বাচ্চাটা কার বাচ্চা? এই যে উত্তোলনের বাচ্চা। এই উত্তোলনের সুদ হইলো আমাদের ৫,০০০ টাকা। তাহলে আমরা জানি উত্তোলন সারা জীবন কি, একটু আগে শিখিয়েছিলাম, উত্তোলন সারা জীবন হয় ডেবিট। তাহলে উত্তোলনের অপোজিট পাশে কি যাবে? উত্তোলনের সুদ। এই কারণে উত্তোলনের সুদটা হয়ে যাবে আমাদের ক্রেডিট, আর একটা জিনিস হবে ডেবিট। ডেবিটটা কি হবে? যদি কোনো কিছু লেখা না থাকে, সেটা হবে আমাদের ডেবিট। কি ডেবিট? নগদান হিসাব। তার মানে এখানে হচ্ছে আমাদের নগদান হিসাব ডেবিট, ক্রেডিট কি হবে? উত্তোলনের সুদ। বুঝতে পারোনি? একটু দেখো, বুঝে যাবা। আমি তোমাকে যে একটু আগেই বললাম, বলেছিলাম এইটা ডেবিট, এটা ক্রেডিট। উত্তোলন আমাদের আছে ৫,০০০ টাকা, তাই না? উত্তোলনের দেখো ৫,০০০ টাকা ডেবিট পাশে বসেছে। এখন যদি উত্তোলনের সুদ বা বাচ্চা কাচ্চা বাইর হয়, তাহলে কোন দিকে যাবে? অবশ্যই ক্রেডিট পাশে চলে যাবে। ধরে নাও যে এখানে বসেছে ২০০ টাকা, তাহলে উত্তোলনের সুদ কত? ২০০। এই উত্তোলনের সুদটা কার বাচ্চা? এই যে উত্তোলনের বাচ্চা। তাহলে এখানে আমরা আসি, উত্তোলনের সুদ ৫,০০০ টাকা। কিসের সুদ? উত্তোলনের সুদ। যেহেতু আমাদের উত্তোলনের সুদ হয়েছে ৫,০০০ টাকা, উত্তোলনের সুদ হয়েছে ৫,০০০ টাকা। কার সুদ? এই যে এই অংশটার সুদ। তাহলে যদি উত্তোলন আমাদের সারা জীবন ডেবিট হয়, তাহলে উত্তোলনের সুদ কি হবে বলতো? তাহলে উত্তোলনের বাচ্চা হলো উত্তোলনের সুদ, তাহলে উত্তোলনের সুদ অবশ্যই ক্রেডিট হবে। এই কারণে আমরা বলেছি উত্তোলনের সুদ ক্রেডিট। ডেবিট কি হবে বলতো? ডেবিট হবে আমাদের নগদান হিসাব। কেন বলতো নগদান হিসাব? আমরা জানি একটা এন্ট্রিতে যদি কোনো প্রকার নগদে, বাকিতে, ব্যাংকে, চেকে, ধারে এগুলো যদি লেখা না থাকে, তাহলে আমরা সেটাকে নগদে বলে ভেবে নিই। তাহলে অবশ্যই এই এন্ট্রিটা আমাদের নগদে হয়েছে, যে উত্তোলনের সুদ ৫,০০০ টাকা। তাহলে উত্তোলন আমরা জানি সারা জীবন ডেবিট, তাহলে ওর বাচ্চা কাচ্চা কি হবে? ক্রেডিট। এই যে উত্তোলনের সুদ ক্রেডিট। এখন ডেবিট কি হবে? কিছু লেখা আছে, নাই, লেখা না থাকলে কি হয়? নগদ। নগদান হিসাব ডেবিট। না বুঝে থাকলে পরের জাবেদাটা দেখো, ইজিলি বুঝে যাবা। মূলধনের সুদ ১০,০০০ টাকা, এর জাবেদা কি? দেখি এর জাবেদাটা কি হয়। আমরা এখন দেখবো মূলধনের সুদ ৫,০০০ টাকা, এর জাবেদা কি হয়। আমরা একটু আগেই দেখলাম কি দেখলাম বলতো?
আমরা একটু আগেই দেখলাম যে মূলধন ক্রেডিট হয়, তাহলে মূলধন সারা জীবন কি হয়? ক্রেডিট হয়। তাহলে মূলধন 50,000 টাকা ক্রেডিট আছে, মূলধনের 50,000 টাকা ক্রেডিট আছে। এখন মূলধনের যদি বাচ্চা কাচ্চা বাইরে কোথায় যাবে বলতো? অবশ্যই ডেবিট পাশে চলে আসবে। তাহলে মূলধনের বাচ্চা কাচ্চা কোথায় আসবে? ডেবিট পাশে। মূলধনের বাচ্চাকে বলতো? ওই যে সুদ, প্রত্যেকটা সুদ হলো তাদের বাচ্চা। তাহলে মূলধনের বাচ্চা হলো মূলধনের সুদ, উত্তোলনের বাচ্চা উত্তোলনের সুদ, বিনিয়োগের বাচ্চা বিনিয়োগের সুদ, ঋণের বাচ্চা হলো ঋণের সুদ। আমরা জানি মূলধন সবসময় হয় ক্রেডিট, তাহলে মূলধনের সুদটা কি হবে? অবশ্যই ডেবিট হবে। দেখো এই যে এখানে দেখো মূলধনের সুদ আছে 10,000 টাকা, মূলধনের সুদ 10,000 টাকা। যেহেতু মূলধনের সুদ, তাহলে মূলধনের সুদ কোন জায়গায় যাবে? আমরা জানি ডেবিট পাশে যাবে। কেন যাবে বলতো? কেন যাবে বলতো? কারণ মূলধন যে সবসময় হয় ক্রেডিট, ডেবিট কি হবে? ওই যে মূলধনের সুদ হবে ডেবিট। তাহলে আমরা কি লিখবো? মূলধনের সুদ ডেবিট। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে ঠিক আছে। এখন আমরা চলে আসব ক্রেডিটে। কিছু কি বলা আছে? কিছুই বলা নাই। যদি কিছু বলা না থাকলে কি ক্রেডিট হয়? নগদান হিসাব হয় ক্রেডিট। নগদান হিসাব হয় এখানে ক্রেডিট। তাহলে আমরা দেখলাম যে মূলধনের সুদ 10,000 টাকা। আমরা জানি মূলধন হয় ক্রেডিট, তাহলে মূলধনের বাচ্চা হলো মূলধনের সুদ, তাহলে মূলধনের সুদ হবে ডেবিট। এই কারণে আমরা এই যে মূলধনের সুদকে ডেবিট করেছি। ক্রেডিট কি করব? কিছু লিখা নাই, নগদান হিসাব ক্রেডিট করব। ঠিক আছে? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো কিনা একটু আমাকে জানাই দিবা। ঠিক আছে শিক্ষার্থীরা? তোমরা একটু আমাকে জানাই দিবা যে তোমরা আমার কথা বুঝতে পারতেছো কি না। ওকে, ওকে। আমরা এখন ক্লাসটা সামনের দিকে একটু আগে নিয়ে যাব। যে বিনিয়োগের সুদ 8,000 টাকা, এর জাবেদাটা কি হবে একটু তোমরা আমাকে জানাই দাও। যে বিনিয়োগের সুদ 8,000 টাকা, এর জাবেদা কি হবে? বিনিয়োগের সুদ প্রদান 8,000 টাকা, এর জাবেদাটা আমাদের কি হবে? ওকে, আমরা জানি বিনিয়োগ হয় সবসময় ডেবিট। তাহলে বিনিয়োগ যদি আমাদের ডেবিট হয়, তাহলে ক্রেডিট কি হবে বলতো? বিনিয়োগের সুদ হবে আমাদের ক্রেডিট। বিনিয়োগ হয় সবসময় ডেবিট, তাহলে বিনিয়োগের সুদ কি হবে? ক্রেডিট হবে। বিনিয়োগের সুদ কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা ক্রেডিট কি করব বলতো? বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ কি করব? ক্রেডিট। তাহলে ডেবিট কি করব বলতো? ডেবিট করব আমরা নগদান হিসাব। বুঝতে পারলা? আমরা জানি বিনিয়োগ সব সময় হয় ডেবিট, তাহলে বিনিয়োগের বাচ্চা কি? বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদ কি হবে? অবশ্যই ক্রেডিট হবে। বিনিয়োগের সুদ অবশ্যই হবে ক্রেডিট। কারণ ডেবিট কি হবে? ডেবিট হবে। এখানে কিছু বলা আছে, কিভাবে দিয়েছে নাই। তার মানে হবে নগদান হিসেবে আমাদের ডেবিট। তার মানে নগদান হিসেবে হবে আমাদের ডেবিট। এবার পরের জাবেদাটায় আসো, 4 নাম্বার জাবেদাটায়। ঋণের সুদ 9,000 টাকা। আমরা জানি ঋণ সবসময় কি হয়? ঋণ সবসময় হয় বলতো কি? ক্রেডিট। ঋণ যদি আমাদের সবসময় ক্রেডিট হয়, তাহলে ঋণের বাচ্চা কি? ঋণের সুদ। তাহলে ঋণের সুদটা আমাদের কি হবে? ডেবিট। ঋণের সুদটা আমাদের কি হবে বলতো? ডেবিট হবে। তাহলে আমরা লিখবো ঋণের সুদ ডেবিট। আমরা লিখবো ঋণের সুদ ডেবিট। ক্রেডিট তাহলে কি লিখবো? ক্রেডিট আমরা করবো নগদান হিসাব। কেন বলতো? এখানে কি লিখা আছে? নগদে না বাকিতে? লিখা নাই। তার মানে আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট। আশা রাখতেছি তোমরা এই জাবেদাটা বুঝতে পেরেছো। আমি আর একবার ব্রিফলি বলে দিয়েই ক্লাসটি শেষ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে শিক্ষার্থীরা, একটু খুব মনোযোগ দাও। একটু যদি তোমরা মনোযোগ দাও তাহলেই কিন্তু খুব সহজে জাবেদাটা তোমরা বুঝতে পারবা, সকল সুদ সংক্রান্ত। ঠিক আছে? ওকে, একটু মনোযোগ দাও। লেখা আছে উত্তোলনের সুদ 5,000 টাকা, মূলধনের সুদ 10,000 টাকা, বিনিয়োগের সুদ 8,000 টাকা, ঋণের সুদ 9,000 টাকা। এই জাবেদাগুলো যদি আমাদের থাকে, আমাদের সর্বপ্রথম
দেখতে হবে এখানে মূল ঘটনাটা কি, উত্তোলন, উত্তোলনের সুদ। তাহলে আমরা জানি উত্তোলন সবসময় কি হয়, ডেবিট। উত্তোলন যেহেতু আমাদের সবসময় হয় ডেবিট, উত্তোলন আমাদের যেহেতু সবসময় হয় ডেবিট, উত্তোলন আমাদের যেহেতু সবসময় হয় ডেবিট, তাহলে উত্তোলনের সুদ কি হবে বলতো? অবশ্যই উত্তোলনের সুদ হবে আমাদের ক্রেডিট। আমাদের তাহলে অবশ্যই উত্তোলনের সুদটা কি হবে বলতো? ক্রেডিট হবে। আমরা জানি যা ডেবিট তার বাচ্চা কাচ্চা হয় ক্রেডিট, তাহলে উত্তোলন ডেবিট, তাহলে ওর বাচ্চা কাচ্চা হলো ওর সুদ, তাহলে উত্তোলনের সুদ কি হবে? ক্রেডিট। এই কারণে আমরা উত্তোলনের সুদটাকে কি করেছি? ক্রেডিট করেছি। ঠিক আছে, উত্তোলনের সুদটাকে আমরা কি করেছি? ক্রেডিট করেছি। এখন আমরা ডেবিট কি করব ভাই? ডেবিট করব নগদান হিসাব। কেন নগদান হিসাব? আমরা জানি যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে নগদান হিসাব হবে। ওকে ওকে। 2 নম্বরে আসো, মূলধনের সুদ 10,000 টাকা। আমরা জানি মূলধন সবসময় কি হয়? ক্রেডিট হয়। মূলধন যদি ক্রেডিট হয় তাহলে মূলধনের সুদটা কি হবে? ডেবিট হবে। এই কারণে এখানে মানে আমাদের মূলধনের সুদটা হয়েছে ডেবিট। এখানে কি কোনো কিছু বলা আছে যে কিভাবে হয়েছে, নগদে না বাকিতে লেনদেনটা? বলা নাই। এই কারণে আমরা নগদান হিসাবটাকে ক্রেডিট করে দিলাম। পরের জাবেদাটায় চলে আসো, বিনিয়োগের সুদ 8,000 টাকা। বিনিয়োগের সুদ 8,000 টাকা। তাহলে আমাদের এখানে কি হয়েছে? বিনিয়োগের সুদ হয়েছে। তাহলে এখানে আমরা লিখলাম বিনিয়োগের সুদ ক্রেডিট, কারণ আমরা জানি বিনিয়োগ সবসময় কি হয়? ডেবিট। তাহলে ওর বাচ্চা কোন দিকে যাবে? অপোজিট পাশে। অপোজিট পাশে মানে ক্রেডিট পাশে। তাহলে এই কারণে আমাদের এখানে হয়েছে বিনিয়োগের সুদ ক্রেডিট। তাহলে এখানে আমাদের ডেবিটটা বাইর করতে হবে না। ডেবিট কি হবে বলতো? নগদান হিসাব। কেন নগদান হিসাব? কোনো কিছু যেহেতু এখানে আমাদের বলা নাই, এই কারণে এখানে আমাদের কি হবে? নগদান হিসাব ডেবিট হবে। এবার বলা আছে এখানে ঋণের সুদ 9,000 টাকা। ঋণের সুদ 9,000 টাকা। আমরা জানি ঋণ সবসময় কি হয়? ঋণ সবসময় ক্রেডিট হয়। ঋণ যেহেতু ক্রেডিট হয় তাহলে ঋণের সুদটা কি হবে? অবশ্যই ডেবিট হবে, কারণ ঋণের বাচ্চা হলো ঋণের সুদ। এই কারণে এই যে ঋণের সুদটাকে আমরা ডেবিট করলাম। তাহলে ঋণের সুদটা যদি আমাদের ডেবিট হয় তাহলে ঋণের সুদ ডেবিট, তাহলে ক্রেডিট কি হবে? নগদান হিসাব। কেন? আমরা জানি একটি লেনদেনে যদি কোনো কিছু লেখা না থাকে নগদে না বাকিতে, তাহলে সেটা কি হবে? নগদান হিসাব। আশা রাখতেছি তোমরা এই জাবেদাটাও বুঝে গেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা রাখতেছি জাবেদাগুলো খুব সহজে এখন থেকে করতে পাবা। সো ক্লাসটি বেশি দীর্ঘায়িত করব না, আর কয়েকটি জাবেদা দেখেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি আজকে শেষ করে দেব। ওকে শিক্ষার্থীরা, সো আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাই দিবা। আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি আর কয়েকটি জাবেদার মধ্যে দিয়ে শেষ করে দেব। ওকে, আমরা আর কয়েকটি জাবেদা দেখে আমরা আমাদের ক্লাসটি শেষ করে দেব। আমরা কি কি দেখলাম সেটা আমরা আগে আজকে দেখে নেই, যে আমরা জাবেদা সম্পর্কে কি কি শিখলাম। আমরা শিখেছি ক্রয় সংক্রান্ত জাবেদা, আমরা শিখেছি ক্রয় সংক্রান্ত জাবেদা, আমরা শিখেছি বিক্রয় সংক্রান্ত জাবেদা, আমরা শিখেছি উত্তোলন সংক্রান্ত জাবেদা, আমরা শিখেছি মূলধন সংক্রান্ত জাবেদা, আমরা শিখেছি ক্রয় বিক্রয় উত্তোলন মূলধন, আমরা শিখেছি ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, আমরা শিখেছি বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা। আমরা আরো শিখেছি কি শিখেছি বলতো? আমরা আরো শিখেছি সকল সুদ সংক্রান্ত জাবেদা, সুদ জাবেদা। তাহলে আমরা শিখলাম কয়টা জিনিস দেখো তো? ক্রয় একটা, বিক্রয় দুইটা, উত্তোলন তিনটা, মূলধন চারটা,
ক্রয় ফেরত 5টা, বিক্রয় ফেরত 6টা, মূলধন আর ঋণের সুদ সংক্রান্ত 7টা। তাহলে আমরা অলরেডি 7টা বিষয়ে জাবেদা শিখে ফেলেছি। তোমরা যদি এতটুকু জাবেদা আমার মনে রাখতে পারো, আমার কথাগুলো যদি মনে রাখতে পারো, আমি আশা রাখবো তোমাদের জাবেদা নিয়ে অন্তত পক্ষে 80% আর কোনো সমস্যা হবে না। বাকি থাকে আমাদের আর 20%। আমরা যে কাজটা করব, আমরা অলরেডি 80% শিখেছি। 80% যদি আমরা শিখে ফেলি, 80% আমরা শিখে ফেলি, আর থাকে কত? 20%। ইনশাআল্লাহ আমরা 20% অন্য কোনো ক্লাসে শেষ করব। সো আমি আমার ক্লাসটি এখানেই শেষ করে দেব। সো শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের সঙ্গে এতক্ষণ থেকে ক্লাসটা করলা, ইনশাআল্লাহ আশা রাখছি তোমরা ভালো কিছু শিখতে পেরেছো। তোমরা, কারণ জাবেদা একবারই শেষ করে দেওয়া কখনো পসিবল না, কখনো না কখনো একটা টপিকস নিয়ে একটু সমস্যা থাকে। তোমাদের ওই সমস্যাটা থাকবেই, চিরজীবন সমস্যা থাকবে। আমি কিন্তু বললাম 80% শেষ করেছি, কিন্তু আসলে এখানে শেষ হয়েছে 95%। বুঝতে পেরেছো? যেহেতু তোমরা যদি এখানে ইন্টার ফার্স্ট ইয়ারের কেউ থাকো, তখন তো তোমরা বলবা যে আসলেই আমাদের 95% কিভাবে শেষ হয়। আমি যেভাবে লজিক্যালি পড়িয়েছি ওইভাবে তোমরা প্রত্যেকটা বোর্ড কোশ্চেনেই অ্যানালাইসিস করে নিজেই জাবেদা করতে পাবা, আমি এটা বিশ্বাস করি। এবং নেক্সট কোনো ক্লাসে আমরা লাস্ট 10 বছরের আমরা জাবেদা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, যে লাস্ট 10 বছরে বিভিন্ন বোর্ডে কিভাবে জাবেদাগুলো এসেছে, সেখান থেকে কিভাবে হিসাব সমীকরণের পরিবর্তন হয়, সেখান থেকে কিভাবে খতিয়ান করতে হয়, সেখান থেকে কিভাবে রেওয়ামিল করতে হয়, সেখান থেকে কিভাবে আর্থিক অবস্থা বিবরণী করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা 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 তাহলে আজকে আর অল্প একটু শিখে, আর 1-2 মিনিট শিখেই আমরা ক্লাসটি শেষ করে দেব। আমরা যেহেতু ক্রয় জাবেদা, ক্রয় সংক্রান্ত জাবেদা, বিক্রয় সংক্রান্ত জাবেদা শিখলাম, নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্ত জাবেদা আমরা সামনে শিখবো। তাহলে আমরা আর একটু শিখি। আমরা যদি আর একটু শিখতে যাই, তোমরা বলো তো নগদ প্রাপ্তি জাবেদার ছক কতটি? একটু আমাকে জানাই দিবা যারা যারা আছো, যে নগদ প্রাপ্তি জাবেদার ছক কতটি? তারা খান বলেছেন ক্লাস অনেক সুন্দর হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখব যে ক্রয় সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত যে আমরা জাবেদাগুলো শিখলাম, এর তো ছক আছে, যে জাবেদার ছক কয়টি, নগদ প্রাপ্তি জাবেদার ছক কয়টি, ছকগুলো আমরা কিভাবে টেকনিকে মনে রাখতে পারি সেটা একটু দেখব। আমরা সর্বপ্রথম যদি দেখি যে ক্রয় ফেরত, ক্রয় ফেরত, আর একটা আছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত। এই ক্রয় ফেরত জাবেদার ছক বলতো কতটি, এবং বিক্রয় ফেরত জাবেদার ছক আমাদের কতটি? এরপর আমাদের আছে বলতো কি, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা। এরপর আছে 4 নম্বরে নগদ প্রদান জাবেদা। এরপর আমাদের আছে শুধু সাধারণ জাবেদার আমরা যে ছক জানি না, সেই সাধারণ জাবেদার ছক। এরপর আমাদের আছে কি বলতো, সাধারণ জাবেদা ছাড়া আরো আমাদের কি আছে, খতিয়ান, খতিয়ানের ছক। তাহলে এই যে এখানে প্রত্যেকটারই কিন্তু আমাদের ছক আছে, এই ছকগুলো কিন্তু টেকনিকের মাধ্যমে মনে রাখা যায়, যে কোন ছকটা কেমন হবে, কতটা কলাম হবে। ইনশাল্লাহ আমরা এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করবো। এখন আলোচনা করতে বলে মিনিমাম 30 থেকে 35 মিনিট লাগবে। সো আমরা চাচ্ছি না, যেহেতু তোমাদের একটু উপস্থিতিও কমে গিয়েছে, সো আমরা চাচ্ছি না যে আলোচনাটা আজকেই করব। সো ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা ক্লাসটি এখানেই শেষ করে দেব। সো তোমরা একটু মনোযোগ দিয়ে নেক্সট ক্লাসে করবা। আমরা এইগুলো টেকনিকে যদি শিখতে যাই মিনিমাম আরো 20 থেকে 25 মিনিট লাগবে। সো আমি শুধু লিখে রাখলাম, ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে, তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।